হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আমরা এসএলএসটির বায়োলজির যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এই টপিকগুলি নিয়ে কিন্তু আজকে ডিসকাস করব এবং আজকের পর্বে থাকছে 200টা এমসিকিউ যেগুলি বিভিন্ন এক্সামে এসেছে এবং প্রিভিয়াস যে কোশ্চেন পেপারগুলি সেইগুলি কিন্তু ডিসকাস করা হয়েছে এখানের মধ্যেই। ঠিক আছে, যে এসএলএসটির যে পরীক্ষার বায়োলজির গত বছর বা এর আগে যতবার পরীক্ষা হয়েছে ওইখানে যে কোশ্চেনগুলি এসেছে এই টপিকের উপর এবং বিভিন্ন যে আপার প্রাইমারি এবং যে বিভিন্ন স্টেটের পরীক্ষাগুলি হয়ে থাকে বা সিটেটের মধ্যে যে কোশ্চেনগুলি এসে থাকে সবগুলি নিয়ে কিন্তু আমরা এই আজকের সেশনটা করছি। এই ক্লাসটা যদি তুমি সম্পূর্ণ দেখে যাও তাহলে কিন্তু তুমি এই টপিক থেকে যে কোশ্চেনটা আসবে সেগুলোটা কিন্তু তোমার কমন পড়বে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। সবাই কিন্তু ক্লাসগুলি দেখবে এবং আমাদের কিন্তু পেইড ব্যাচ শুরু হয়ে গেছে যেখানে তোমরা প্রতিদিন এরকম ক্লাস পেয়ে যাবে এমসিকিউর আকারে, কারণ এখন ডিটেলস পড়ার সময় নয়। এখন আমরা যা দিয়ে থাকছি সেটা হলো মক টেস্ট আকারে, মানে এমসিকিউর আকারে প্রতিটা চ্যাপ্টার কভার করা থাকবে। এমসিকিউর আকারে যেভাবে আমরা ক্লাস দিচ্ছি সেমভাবেই থাকবে, যেটা তোমরা পেইড ব্যাচে পেয়ে যাবে। তো কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করছি। গতদিন আমি কিন্তু ডিএনএ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু চলছে মেকানিজম অফ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। এর আগে আমরা ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছিলাম, তার আগের ক্লাসে আমরা সেল সাইকেল নিয়ে ডিসকাস করেছিলাম, তার আগের সাইকেল আমরা লাইসোজোম, তারপর যে মাইটোকন্ড্রিয়া, প্লাজমা মেমব্রেন তা নিয়ে আলোচনা করেছিলাম। প্রতিদিন কিন্তু আমরা ক্লাস দিয়ে চলছি। তো যারা তোমরা এসএলএসটির বায়োলজির প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলি দেখবে যাতে তোমাদের স্কোর ভালো উঠে, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ একটা স্টেটে যখন এক্সাম হয় বাকি স্টেটগুলিতে যে পরীক্ষা আসে বা পরীক্ষা হয়েছে তার কিন্তু প্রশ্নপত্র যাচাই করে তারপর কিন্তু যিনি প্রশ্ন করে উনি কিন্তু প্রশ্নটা করে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে। তোমরা কেউ যদি এই ক্লাসটা মিস করো তোমাদের জন্য কিন্তু মানে এক দুইটা নাম্বার মনে করো যে তোমাদের থেকে চলে গেছে এরকম তোমরা ভাবতে পারো। আর যদি এই ক্লাসগুলি তোমরা দেখো তাহলে কিন্তু 1-2 নাম্বার অবশ্যই পেয়ে যাবে, কারণ এই যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন এমন একটা টপিক যেই টপিক থেকে কিন্তু বায়োলজির 1 থেকে 2টা কোশ্চেন পরীক্ষায় আসে। তো চলো আমরা আজকে ডিসকাস করছি। ফার্স্ট কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন এনজাইম ডাবল হেলিক্স খুলে দেয়? কোন এনজাইম বলো? এটা কিন্তু হেলিকেজ এনজাইম। যারা এই ক্লাসগুলি দেখছো সবাই কিন্তু মক টেস্ট আকারে দেবে এবং 200টা কোশ্চেনের মধ্যে তোমাদের কতটা কোশ্চেন হয়েছে বা কতটা নাম্বার পেয়েছো এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা প্রিপারেশন কেমন চলছে। সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস দিয়ে থাকবো যাতে তোমরা ভালো নাম্বার স্কোর করতে পারো। পরবর্তী চলো আমরা দেখে নেব ডিএনএ রেপ্লিকেশনে রিডিং স্ট্যান্ড কিভাবে তৈরি হয়। ডিএনএ রেপ্লিকেশনে রিডিং স্ট্যান্ড কিভাবে তৈরি হয়? এটা কিন্তু অবিচ্ছিন্নভাবে তৈরি হয়। পরবর্তী দেখব ট্রান্সক্রিপশনে কোন এনজাইম প্রয়োজন হয়? ট্রান্সক্রিপশনে কিন্তু আরএনএ পলিমারেজ কিন্তু এনজাইম প্রয়োজন হয়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব কোন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়? এটা কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে এমআরএনএ তৈরি হয়ে থাকে। তারপর ট্রান্সলেশন কোথায় ঘটে? এর আগের দিনে ডিএনএ ক্লাসও আমি বলেছিলাম ট্রান্সলেশন কিন্তু রাইবোজোমে ঘটে, আর রাইবোজোমকে কিন্তু আমরা প্রোটিন ফ্যাক্টরি বলতে পারি কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে রাখে। তারপর টিআরএনএর কাজ কি? টিআরএনএর কাজ হলো অ্যামাইনো অ্যাসিড বহন করা। টিআরএনএর কাজ কি? অ্যামাইনো অ্যাসিডকে বহন করা, বা এইরকমভাবেও আসতে পারে অ্যামাইনো অ্যাসিডকে কে বহন করে? অ্যামাইনো অ্যাসিডকে কিন্তু টিআরএনএ বহন করে। পরবর্তী আমরা 7 নাম্বার কোশ্চেন দেব কোন অংশটি কোডন বহন করে? কোডন কিন্তু এমআরএনএ কিন্তু কোডন বহন করে।
একটি কোডনে কয়টি নিউক্লিওটাইড থাকে? একটি কোডনে কিন্তু 3টা নিউক্লিওটাইড থাকে। তারপরে অ্যান্টিকোডন কোথায় থাকে? অ্যান্টিকোডন কিন্তু টিআরএনএর মধ্যে থাকে। পরবর্তী আমরা 10 নম্বর কোশ্চেন দেখব। আরএনএর মধ্যে কোন নিউক্লিওটাইড থাকে না যা ডিএনএতে থাকে? এটা কিন্তু থায়ামিনের মধ্যে। পরবর্তী আমরা দেখব ডিএনএ পলিমারেজ কোন কাজটি করে? ডিএনএ পলিমারেজ কোন কাজটি করে? ডিএনএ পলিমারেজ কিন্তু নিউক্লিওটাইডের জোড়া লাগায়। ডিএনএ পলিমারেজ নিউক্লিওটাইডের জোড়া লাগায়। পরবর্তী আমরা দেখব লেগিং স্ট্র্যান্ডে ছোট ছোট অংশের নাম কি? লেগিং স্ট্র্যান্ডের ছোট ছোট অংশের নাম হলো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। নাম কি বলো? ওকাজাকি ফ্র্যাগমেন্ট। স্টার্চ কোডন কি? স্টার্চ কোডন কিন্তু AUG, ঠিক আছে, AUG। নিচের কোনটি স্টপ কোডন নয়? স্টপ কোডন কিন্তু কোনোদিনও AUG হতে পারে না। এডিনিন, গুয়ানিন আর ইউরাসিল এটা কোনোদিনও কিন্তু স্টপ কোডন হতে পারে না। রাইবোজোম কোন ধরনের জৈব অণু দ্বারা গঠিত? রাইবোজোম কিন্তু আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষের ধাপগুলি কি? প্রোটিন সংশ্লেষের প্রথম ধাপ কিন্তু রেপ্লিকেশন, তারপরে ট্রান্সক্রিপশন, তারপর কিন্তু ট্রান্সলেশন। তাহলে কি বলো? রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, তারপর ট্রান্সলেশন। তারপর এমআরএনএ কোন দিক থেকে পড়ে? এমআরএনএ কিন্তু 5J, 5 10 এবং কিন্তু 3 10, ঠিক আছে। ট্রান্সক্রিপশনের প্রথম ধাপ কি? ট্রান্সক্রিপশনের প্রথম ধাপ কি? ইনিট্রিয়েশন। আরএনএ টাইপ কত প্রকার? আরএনএ কিন্তু 3 প্রকার, ঠিক আছে। এমআরএনএ, টিআরএনএ এবং আরআরএনএ। কিন্তু এমআরএনএ, টিআরএনএ এবং কিন্তু আরআরএনএ, ঠিক আছে। এবং সবগুলির কিন্তু একটাই কাজ, যে প্রোটিন সংশ্লেষণ করা। তারপর কোনটি ট্রান্সক্রিপশনের সময় রূপান্তরিত হয় না? ইন্ট্রন। ইন্ট্রন কিন্তু ট্রান্সক্রিপশনের সময় কোনোভাবেই রূপান্তরিত হয় না। নিচের কোন এনজাইমটি আরএনএ প্রাইমার তৈরি করে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে? এটা একদম ইজি ব্যাপার। ডিএনএ আরএনএ প্রাইমার তৈরি করে ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে যাচ্ছে কিন্তু আমাদের যে পলিমারেজ আছে, সেই পলিমারেজ। ডিএনএ রেপ্লিকেশনের শেষে ফাঁক বন্ধ করতে কোন এনজাইম কাজ করে বলো তো? এটা রেপ্লিকেশনের শেষে যে এনজাইমটা কাজ করে এটা কিন্তু ডিএনএ লিঙ্কেজ, ঠিক আছে, ডিএনএ লিঙ্কেজ। ডিএনএ রেপ্লিকেশনের মূল কাজ কোনটি করে? ডিএনএ রেপ্লিকেশনের মূল কাজ কোনটি করে? ডিএনএ কিন্তু সব থেকে বেশি যে কাজ করে থাকে একদমই ডিএনএ লিঙ্কেজ না, যা লাস্টে করে হেলিকেজও না, তারপর আরএনএ তো হবেই না। ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ কিন্তু যে ডিএনএর রেপ্লিকেশনে সব থেকে বেশি কাজ করে থাকে এবং প্রধান কাজ করে থাকে। পরবর্তী আমরা দেখব ট্রান্সক্রিপশনে কোন স্ট্র্যান্ড থেকে এমআরএনএ তৈরি হয়? ট্রান্সক্রিপশনের টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে। টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে কিন্তু, টেমপ্লেট স্ট্র্যান্ড থেকে। পরবর্তী আমরা দেখব একটি কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টি বেস বহন করে? এটা কিন্তু 3টা বেস বহন করে। পরবর্তী আমরা দেখে থাকবো 26 নাম্বার কোশ্চেন। প্রোক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশন কোথায় হয়? প্রোক্যারিওটিক কোষে, ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষে বা আমাদের যে আদি কোষে ট্রান্সক্রিপশন কোথায় হয়ে থাকে? এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে হয়ে থাকে। ইউক্যারিওটিকে আমরা জানি, ইউক্যারিওটিকে ট্রান্সক্রিপশন কিন্তু আমাদের নিউক্লিয়াসে হয়ে থাকে, আর যে প্রোক্যারিওটিকে কিন্তু সাইটোপ্লাজমে হয়ে থাকে। কারণ প্রোক্যারিওটিকে কি আমরা জানি, মানে সঠিকভাবে নিউক্লিয়াসটা গঠিত হয় না বা সঠিক কোনো কোষ অঙ্গাণু গঠিত হয় না, যার জন্য সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু ট্রান্সক্রিপশন ঘটে থাকে। কিন্তু ট্রান্সক্রিপশন ঘটে থাকে প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমের মধ্যে, এবং ইউক্যারিওটিক কোষে কি নিউক্লিয়াসের মধ্যে। তারপর রাইবোজোম কোন ধরনের বন্ধন গঠন করে ট্রান্সলেশনে? রাইবোজোম কিন্তু পেপটাইড বন্ধন গঠন করে ট্রান্সলেশনে। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব কোন ধরনের আরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোম নিয়ে যায়? রাইবোজোমে নিয়ে যায়, কে বলো নিয়ে যায়?
টিআরএনএ কিন্তু নিয়ে যায়। ইনিট্রিয়েশন কমপ্লেক্স গঠনের জন্য প্রয়োজন কি প্রয়োজন? এমআরএনএ এবং স্মল রাইবোজোম সাব ইউনিট এবং টিআরএনএ কিন্তু দরকার হয়। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, ট্রান্সলেশনে প্রথম অ্যামাইনো অ্যাসিড কোনটি হয়? সাধারণত ট্রান্সলেশনে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে সেটা কিন্তু মিথিওনিন। ঠিক আছে, আমরা কিন্তু জানি অ্যামাইনো অ্যাসিড 20টা থাকে, 10টা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং 10টা পরিহার্য অ্যামাইনো অ্যাসিড। নামগুলি তোমরা একটু পড়ে নেবে। 20টা অপরিহার্য, 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 10টা অপরিহার্য এবং 10টা হলো পরিহার্য। ঠিক আছে, রিসেন্ট আপডেট আমি দিচ্ছি। রিসেন্ট কিন্তু 20টার মধ্যে 10টা অপরিহার্য আর 10টা যে পরিহার্য। ঠিক আছে, পরবর্তী দেখো, স্টার্চ কোডনের বিপরীতে টিআরএনএর কোন অংশে বসে? এটা কিন্তু এন্টি কোডনে গিয়ে বসে। কোডনের সংখ্যা কত বলো? কোডনের সংখ্যা কিন্তু 64টা। 64 কোডনের মধ্যে কতটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে? 61টাই কিন্তু অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে থাকে। তারপর এমআরএনএ কে মেসেজ ক্যারিয়ার বলা হয় কেন? কারণ এটা কি তার কি করে, জিনগত যে তথ্য সেটা রাইবোজোমে বহন করে। যে জিনগত যে তথ্য আছে তা কিন্তু রাইবোজোমে নিয়ে যায়। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, একটি ডিএনএ রেপ্লিকেশনে সেমি কনজারভেটিভ কারণ কি? ডিএনএ রেপ্লিকেশনে সেমি কনজারভেটিভ কারণ কি? কারণ একটা নতুন এবং একটি পুরনো স্ট্র্যান্ড তৈরি করা। ঠিক আছে, আমি গতদিনও বলেছি যে ডিএনএ রেপ্লিকেশনে যে সেমি কনজারভেটিভ কারণ সেটা কিন্তু একটা নতুন এবং একটা পুরনো কিন্তু স্ট্র্যান্ড গঠিত করে। এমন না যে সম্পূর্ণ নতুন হয়, একটা নতুন হয় এবং একটা পুরনো স্ট্র্যান্ড হয়ে থাকে। পরবর্তী দেখব, ট্রান্সক্রিপশনের ধাপগুলি কি কি জানো তোমরা? এটা ইনিশিয়েশন, এলংগেশন এবং টার্মিনেশন। পরবর্তী, ডিএনএ পলিমারেজ কোন দিক থেকে এমআরএনএ গঠন করে? এটা কিন্তু 5 to 3। ঠিক আছে, রাইবোজোমের কোন সাব ইউনিট পরে যুক্ত হয়? রাইবোজোমের কিন্তু যে বড় সাব ইউনিটটা বা লার্জ সাব ইউনিট এটা কিন্তু সবার পরে যুক্ত হয়। পরবর্তী কোশ্চেন, কোন এমআরএনএ অংশটি প্রোটিন কোড করে? এটা কিন্তু এক্সনস। কোন এনজাইম ডিএনএর উপর সুপার কয়েলিং মুক্ত করে? সুপার কয়েলিং কে মুক্ত করে বলো তো? সুপার কয়েলিং মুক্ত করে গাইরেজ আর হলো টোপোজোমারেস। পরবর্তী দেখো, প্রোক্যারিওটে এমআরএনএ তৈরির পরে কোন প্রক্রিয়াগুলি ঘটে না? এই যে ক্যাপ যোগ এটা কিন্তু কোনোদিনই হয় না। পলি যেটা হলো টেলে না। তারপর স্পাইরিং উপরে সবগুলি, হ্যাঁ এটা কিন্তু হবে উপরে সবগুলি, মানে কোনোটি হয় না। তোমাদের একটা ট্রিক্স দিয়ে দেই, যে কোনো পরীক্ষায় বসো না কেন, মানে এমসিকিউ টাইপ পরীক্ষা, সেখানে কিন্তু উপরে সবগুলি যখন লেখা থাকবে চোখ বন্ধ করে উপরে সবগুলিতে টিক মার্ক করে আসবে। 99.9% ক্ষেত্রে যে আমরা দেখেছি বিভিন্ন কোশ্চেন যাচাই করে 99.9% এটা ঠিক থাকে যে উপরে সবগুলি। ঠিক আছে, আরেকটা থাকে যে এ ও বি উভয়, এই উভয় কোশ্চেনটাও দেখা গেছে 99.9% ঠিক থাকে। এই দুইটা অপশন যখনই তুমি তোমার এমসিকিউ টাইপ পরীক্ষার মধ্যে দেখবে তখন কিন্তু চোখ বন্ধ করে টিকমার্ক করে দেবে। ঠিক আছে, পরবর্তী দেখো, ইউক্যারিওটিক কোষে এমআরএনএ পরিণত এমআরএনএ হতে গেলে কি করতে হয়? ঠিক আছে, যে মানে আগের যে এমআরএনএটা সেটা পরবর্তী সময় এমআরএনএতে হতে গেলে কি করতে হয়? এগুলি কিন্তু সবগুলি করতে হয়। ঠিক আছে, স্পাইরিং, তারপরে ক্যাম সংযোজন, পলিএটেল সংযোজন, এই সবগুলি কিন্তু করতে হয়। আমি যদি এখানে ডিটেলস আলোচনা করতে যাই তাহলে কিন্তু আজকে সময় চলে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আলোচনা করব, ট্রান্সলেশন প্রক্রিয়ায় পেপটাইড বন্ধনের গঠন ঘটে কোন অবস্থায়? পেপটাইড গঠন কিন্তু ঘটে যে ইলংগেশনে কিন্তু ঘটে থাকে। তারপরে রাইবোজোমের কয়টি সক্রিয় সাইট থাকে ট্রান্সলেশনে? রাইবোজোমের কিন্তু 3টা সক্রিয় সাইট থাকে, এ সাইট, পি সাইট এবং কিন্তু ই সাইট থাকে। ঠিক আছে,
একটি কোডন কত ধরনের নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়? একটি কোডন কিন্তু 4 ধরনের নিউক্লিওটাইড দ্বারা গঠিত হয়, যেমন এ, ইউ, জি এবং সি। ঠিক আছে, পরবর্তী দেখো, ট্রান্সলেশন প্রক্রিয়ার সময় প্রথম কোন সাইটে টিআরএনএ বসে? এটা কিন্তু পি সাইটে সবার প্রথমে যে ট্রান্সলেশনের মধ্যে গিয়ে টিআরএনএ বসে, এটা কিন্তু পি সাইটে বসে। পরবর্তী দেখো আমরা 48 নম্বর কোশ্চেন, টার্মিনেশন কোডন কোনটি নয়? টার্মিনেশন ইউজিএ টার্মিনেশন কোডন, ইউএজি এটাও টার্মিনেশন কোডন, ইউএ এটাও টার্মিনেশন কোডন, এ ইউজি এটা কোনোদিনও টার্মিনেশন কোডন হতে পারে না। পরবর্তী দেখো, ডিএনএ রেপ্লিকেশনে প্রফিডিং করে কোন এনজাইম? ঠিক আছে, এটা কিন্তু করে থাকে ডিএনএ পলিমারেজ। যখনই ডিএনএ রেপ্লিকেশনের কোনো ব্যাপার আসবে তখনই মনে রাখবে ডিএনএ পলিমারেজ চলে আসবে। একমাত্র ডিএনএ পলিমারেজ আছে যা ডিএনএ রেপ্লিকেশনে সব থেকে বেশি কাজ করে থাকে। তো যখনই তোমার ডিএনএ রেপ্লিকেশন থাকবে কোশ্চেনের মধ্যে আর আনসারের মধ্যে ডিএনএ পলিমারেজ থাকবে, তখন চোখ বন্ধ করে ডিএনএ পলিমারেজ দিয়ে দেবে। আমি কিন্তু শুধুমাত্র যে ক্লাস করাই এমন না, আমি কিন্তু কিছু টেকনিক দিয়ে দিই যা দিয়ে তুমি নাম্বার স্কোর করতে পারবে। ঠিক আছে, তুমি কতটুক জানো সেটা কেউ দেখবে না, তোমার কতটা হয়েছে এটা সব দেখবে, সবাই দেখবে। ঠিক আছে, দেখবে একজন এমএসসি পাস করা মানে ব্যক্তিকে যতটা না সম্মান দেয়, একটা 8 পাস করা ব্যক্তি যদি সরকারি চাকরি পেয়ে যায় তাকে কিন্তু সব থেকে বেশি সম্মান করা হয়। ঠিক আছে, আর যে এমএসসি পাস করা ওকে কিন্তু পাত্তাই দেওয়া হয় না। ঠিক আছে না, আমাদের মানে যে কি বলবো পারিপার্শ্বিকটা এরকমভাবেই মানে জড়িত। যে চাকরি করছে মানে সে শিক্ষিত, সে সব জানে, কিন্তু যে বেকার ঘরে বসে আছে সে কিছু জানে না। মানে আমাদের সমাজটা এরকমভাবেই ঘটিত। তো তার থেকে এই জন্যেই আমি বলে থাকি যে তোমার মধ্যে কতটা আছে, তুমি কতটা জানো এটা কিন্তু ম্যান্ডেটরি না। তুমি কতটা আনসার করে এসেছো, তুমি কতটা নাম্বার স্কোর করতে পেরেছো সেটা কিন্তু ম্যান্ডেটরি। ঠিক আছে, সারা দিন রাত ভরে বসে তুমি পড়াশোনা করো না কেন, রেজাল্ট যদি তোমার খারাপ হয় কেউ আসবে না তোমার পাশে। যেদিন তুমি ব্যর্থ হবে তোমার পাশে তুমি কাউকে পাবে না। আমি আমার নিজের ঘটনাই বলবো, যখনই আমি ক্লাস করাই না বাচ্চাদের তখনই আমার নিজের জীবনের কাহিনী মনে পড়ে থাকে। তো আমি যেদিন মানে ফার্স্ট এক্সাম দিয়েছিলাম, টেট এক্সাম, আমি ব্যর্থ হয়েছিলাম, সেদিন আমার পাশে কেউই ছিল না। মানে কেউ বলতে কেউই ছিল না। মানে সেই দিন মানে কিছু নাম্বারের জন্য হয়তো আমি কোয়ালিফাই করতে পারিনি। তখন মানে সেই দিনও আমার মনে আছে আমার ব্যর্থতার মানে কাহিনীটা। সেদিন আমার পাশে কেউ বলতে কেউ মানে নান অফ জিরো, কেউ ছিল না সেই দিন আমার পাশে আমাকে সামলানোর জন্য। কারণ মানে যে টেট পরীক্ষাটা হয়েছিল তোমরা জানো যে টেট যে আপার প্রাইমারিটা হয়ে থাকে সেইখানে কিন্তু যে তোমাদের সিডিপি থাকে, ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, আর ম্যাথ থাকে, আর প্লাস আমাদের সায়েন্স গ্রুপ থাকে। ঠিক আছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি সবগুলিতে স্কোর করতে পেরেছি। কিন্তু যে আমার বায়োলজি মেইন সাবজেক্ট ছিল সেইখানে আমি কিছু নাম্বার স্কোর করতে পারিনি। কারণ মানে যেইভাবে কোশ্চেনটা করা হয়েছিল, মানে যেইটুকু সিলেবাস ছিল তার অনেক মানে বাইরে এসেছে। এবার দেখো, ঠিক আছে সারাদিন আমরা ব্যস্ত থাকি পড়া স্টুডেন্টদের নিয়ে, কিন্তু যতটুকু সিলেবাস থাকবে ততটুকের মধ্যেই কিন্তু আমরা মানে পরীক্ষার আগ মুহূর্তটা কাভার করে যাব, তাই তো না? তার বাইরে তো আর করবো না। তবু মানে অনেক চেষ্টা করার পরেও দেখেছি যে আমার সায়েন্স দিকটা মানে একটু খারাপ হয়েছিল, যেটা আমার বায়োলজির দিকটাই আমি বলবো আমার খারাপ হয়েছিল, যার জন্য আমি ব্যর্থ হয়েছিলাম। আমি পাস নাম্বারটা করতে পারিনি। সেই দিন কিন্তু আমার পাশে আমি কাউকেই পাইনি। যখন চোখের জল পড়ছিল তখন মানে সামলানোর মতো কেউ ছিল না, শুধু মা বাবা ছাড়া। মা বাবা এমন একজন মানে মানুষ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে পাশে থাকে। তো মা বাবা ছাড়া আমি সেই দিন কাউকেই পাইনি। তো সেইটাই তোমাদের বলবো, যেদিন তুমি ব্যর্থ হবে সেই দিন তুমি তোমার মা বাবা ছাড়া কাউকে পাবে না। যেদিন তুমি সফলতা অর্জন করবে তখন দেখবে তোমার পাশে মধুমাছির মতন কত ভিন ভিন করার মতো লোক থাকবে। সেইটাই বলবো তোমাদের যে
পরীক্ষাটা এরকমভাবে দাও যাতে একটা সরকারি চাকরি তোমার ঘরে আসে, তোমার কাছে আসে। আমি জানি যে ব্যর্থতা কতটা দুঃখ সেটা আমি জানি। আমিও একদিন একটা স্টুডেন্ট ছিলাম, আজ টিচার। আমিও একদিন একটা স্টুডেন্ট ছিলাম, তো স্টুডেন্টের ব্যথাটা আমি জানি যে যখনই ব্যর্থতা হয় তখন কতটা দুঃখ হয়। আর সব থেকে বেশি যে সমাজ অ্যাকসেপ্ট করে না, কারণ একটা পরীক্ষা যাওয়ার পরে যখন মানে পারিপার্শ্বিক সবাই পাস করে আর তোমাকে ব্যর্থ হতে হয়, তখন তুমি ঘর থেকে বেরোয়ার পর্যন্ত মানে সেই মুখটা থাকে না। তখন সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, এখনও পারিসনি, এত ভালো পড়াশোনা তারপরও করতে পারিসনি, মানে এরকম বলবে না। আরও নিজের মানে মনটা মানে একদমই দুর্বল হয়ে যায়। সেটা আমি ফেস করেছি, আমি জানি তোমাদের ব্যথাটা। তার জন্যেই বলছি সারা দিন রাত এক করে দাও, এবার পরীক্ষায় পাশ করতেই হবে। 100% সরকারি চাকরি একটা তোমার জন্য যাতে হয়ে যায়। 35,000 টিচার পোস্ট মানে বিগত 10 বছরে আর পশ্চিমবঙ্গে আসবে না, কোনোদিনও আসবে না। তো সেই জন্যই বলছি মানে সুবর্ণ সুযোগ একটা হাতে ছাড়া করবে না। ভালো করে প্রিপারেশন নাও যাতে বেশি থেকে বেশি স্কোর করতে পারো। কিছু টেকনিক যা আমি সবসময় ক্লাসের মধ্যে বলে দেব, এবং পরীক্ষার আগেও তোমাদের আলাদাভাবে একটা ক্লাস দিয়ে আমি বলে দেব যে কিভাবে ভালো স্কোর করা যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। কোনটি আরএনএর গঠন নয়? দেখো আরএনএর মধ্যে কিন্তু থায়ামিনটা থাকে না, ঠিক আছে। কোনটি ট্রান্সক্রিপশনের ধাপ নয়? ট্রান্সক্রিপশনের মধ্যে কে থাকে না বলো? ট্রান্সক্রিপশনের মধ্যে কিন্তু ডিনেচারেশন থাকে না। তারপর হলো যে জেনেটিক কোডের বৈশিষ্ট্য নয় কোনটি? জেনেটিক কোডের মধ্যে কিন্তু ওভারল্যাপিং হয় না, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, একাধিক কোডন একই অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এটি কি নির্দেশ করে? এটি কিন্তু যে ডিগ্রেনারেট কোড তা কিন্তু নির্দেশ করে থাকে। ডিগ্রেনারেট, দাঁড়াও 1 মিনিট। পরবর্তী চলো আমরা কোশ্চেন দেখি। ডিএনএতে কোন ধরনের বন্ড 2 স্ট্র্যান্ড ধরে রাখে? এটা কিন্তু হাইড্রোজেন বন্ড, এটা আমরা আগের দিনের ক্লাসও কিন্তু বলেছিলাম, ঠিক আছে। তারপর এমআরএনএর কোন অংশ ট্রান্সলেশনের অংশ নেয় না? এমআরএনএর কিন্তু ইন্ট্রন্স ট্রান্সলেশনের অংশ নেয় না। তারপর হলো কোন আরএনএ রাইবোজোম গঠনে যুক্ত হয়? এটা কিন্তু রাইবোজোমে আরএনএ যুক্ত থাকে, ঠিক আছে। ডিএনএ গঠন করে কে বলো? গঠন করে হলো ডিঅক্সি রাইবোস ও থায়ামিন, ঠিক আছে। ডিঅক্সি রাইবোস এবং থায়ামিন। দেখো থায়ামিন ছাড়াও তো আরও অনেক কিছু আছে, কিন্তু ডিঅক্সি রাইবোস কিন্তু আছে এখানে। দেখো একটা ডি নাম্বার অপশানে ডিঅক্সি রাইবোস এবং ইউরাসিল কিন্তু ডিএনএর মধ্যে থাকে না, ইউরাসিল কিন্তু থাকে তোমাদের যে আরএনএর মধ্যে। পরবর্তী দেখো, কোন নিউক্লিক অ্যাসিড একক স্ট্যান্ডার্ড হয় সাধারণত? এটা কিন্তু এমআরএনএ। পরবর্তী দেখো, প্রোটিন সংশ্লেষে ব্যবহৃত সমস্ত আরএনএ কোথায় থাকে? এটা কিন্তু থাকে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। তারপর সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি কি নির্দেশ করে? এটা কিন্তু ফার্স্ট ডিএনএ থেকে আরএনএ, এবং আরএনএ কিন্তু আরএনএ থেকে প্রোটিন। এবার ডিএনএ থেকে আরএনএ হয় রেপ্লিকেশনের মাধ্যমে, আরএনএ থেকে প্রোটিন হয় যেই তোমাদের ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তারপর কিন্তু ট্রান্সলেশনের মাধ্যমে হয়, ঠিক আছে। তো এই প্রসেসটাই কিন্তু আমরা আজকে পড়ছিলাম যে ডিএনএ আরএনএ এবং তারপর কিন্তু প্রোটিন হয়ে থাকে, যে সেন্ট্রাল ডগমা অফ মলিকিউল বায়োলজি কিন্তু এটা। তারপর দেখো, ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়? এটা কিন্তু লেগিং স্ট্র্যান্ড, ঠিক আছে। কোন আরএনএ কোষে প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না? এটা কিন্তু এসএনআরএনএ, যেটা কোনোদিনও প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ট্রান্সলেশনের কোন ধাপে পলিপেপটাইড চেইন মুক্ত হয়? এটা কিন্তু টার্মিনেশন যখন করা হয় তখনই কিন্তু পলিপেপটাইড চেইন মুক্ত হয়। তারপরে কোন এনজাইম ডিএনএ থেকে আরএনএ গঠন করে? আমি প্রথমেই বলেছি যখন ডিএনএ আসবে এনজাইম আসবে তখন কিন্তু আরএনএ, এটা আরএনএ, তখন ডিএনএ থেকে আরএনএ বলেছে তার জন্য আরএনএ পলিমারেজ হবে, ঠিক আছে। ডিএনএ থেকে আরএনএ বলেছে তার জন্য আরএনএ পলিমারেজ হলো। পরবর্তী দেখো, কোডন ও অ্যান্টিকোডনের মধ্যেকার বন্ধন কি ধরনের? এটা আমি বলেছি আগেও, হাইড্রোজেন বন্ধন থাকে।
ডিএনএর ডাবল হেলিক্স গঠন করেছিল কারা? বলো বলো বলো, আগের দিন আমি এটা পড়িয়েছিলাম, ওয়াটসন এন্ড ক্রিক কিন্তু করেছিল। কোন নিউক্লিওটাইড আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে নয়? আমি বলেছিলাম এটা ইউরাসিল, যেটা আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, ট্রান্সক্রিপশন ডাবল কি ট্রান্সক্রিপশন? এটা কিন্তু হেলিকেজ দ্বারা তৈরি খোলা অংশ, যে হেলিকেজ যে অংশটাকে খোলা হয় সেটাকে কিন্তু বলা হয় বাবল। এটা কিন্তু ট্রান্সক্রিপশন বাবল, সরি আমি দেখিনি, এটা ট্রান্সক্রিপশন বাবল। এটা কিন্তু হেলিকেজ দ্বারা যে অংশটা খোলা হয় তাকে কিন্তু বলা হয় ট্রান্সক্রিপশন বাবল। পরবর্তী আমরা যাব, ওকাজাকি ফ্র্যাগমেন্ট গঠনের জন্য প্রয়োজন হয়। এটা কিন্তু ওকাজাকি ফ্র্যাগমেন্ট গঠনের জন্য ডিএনএ পলিমারেজ 1 দরকার হয়, ডিএনএ পলিমারেজ 3 দরকার হয়, লাইগেজ দরকার হয়। উপরে সবগুলি আমি আগেও বলেছিলাম, যখন উপরে সবগুলি থাকবে তখন কিন্তু উপরে সবগুলি হবে অপশন, একদম চোখ বন্ধ করে। কোন স্ট্যান্ড সত্যিকারের কোড বহন করে? এটা কিন্তু কোডিং স্ট্যান্ড, এটা বোঝাই যাচ্ছে কোডিং স্ট্যান্ডই সবসময় কিন্তু কোড বহন করে। এমআরএনএর কোন অংশ ট্রান্সলেশনের শুরু নির্দেশ করে? এটা কিন্তু ইউজি কোডন, ঠিক আছে, ইউজি কি এডিনিন, তারপর ইউরাসিল আর হলো গুয়ানিন, তাই তো। একটি টিআরএনএতে কয়টি অ্যান্টিকোডন থাকে? একটি টিআরএনএতে কিন্তু শুধুমাত্র একটি অ্যান্টিকোডন থাকে। কোনটি ডিএনএ রেপ্লিকেশনের ডাইরেকশন? এটা তো আমি বলেছিলাম 5 থেকে 3 বিপরীতে হয়। ট্রান্সলেশন শুরু হয় এমআরএনএর কোন অংশে? ট্রান্সলেশন শুরু হয় এমআরএনএর সাইন, তারপরে হলো ডালগার্নো স্কোয়ার্স প্রোক্যারিওটিক সিকোয়েন্স, সাইন ডালগার্নো সিকোয়েন্স, ঠিক আছে, যেটা প্রোক্যারিওটিকের মধ্যে থাকে। পরবর্তী দেখো, ইউক্যারিওটিক এমআরএনএর যে 5 শেষে কি থাকে? তাহলে 5 কিন্তু একটা ক্যাপ থাকে, ঠিক আছে। তারপর ট্রান্সক্রিপশনের কোন ধাপে আরএনএ পলিমারেজ ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়? এটা কিন্তু টার্মিনেশনের মধ্যে কিন্তু আলাদা হয়ে থাকে। ডিএনএর ব্যাস জোড়ায় এডিনিনের সাথে কি জোড়া থাকে? আমরা সবসময় জানি এর সাথে টি থাকে, অর্থাৎ এডিনিনের সাথে থাইমিন থাকে। আরএনএ স্পেলিসিং কোথায় ঘটে? এটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ঘটে। তারপর রাইবোজোমের কোন সাব ইউনিট এমআরএনএতে প্রথম বসে? এটা কিন্তু ছোট ইউনিটই সব থেকে প্রথমে বসে, আর লাস্টে বসে গিয়ে বড় ইউনিটে। ডিএনএ লাইগেজ মূলত কোন কাজ করে? এটা হলো যে ফাঁকা জায়গা কি করে জোড়া লাগায়, লাস্টে যে ফাঁকা জায়গাগুলি থাকে ওগুলোকে জোড়া লাগিয়ে দেয়। কোন ধরনের কোষে ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন একই সাথে হতে পারে বলো? এটা কিন্তু প্রোক্যারিওটিকের মধ্যে। কোন ধরনের বন্ধন নিউক্লিওটাইডগুলিকে সংযুক্ত করে ডিএনএতে? এটা কিন্তু ফসফোডাইএস্টার ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আমি কিন্তু বলেছি ফসফোডাইএস্টার। তারপর অ্যাক্সনের কাজ কি? অ্যাক্সনের কাজ হলো প্রোটিন কোড করে। তারপর কোষ বিভাজনের ঠিক আগে কোন প্রক্রিয়াটি অপরিহার্য? এটা কিন্তু রেপ্লিকেশন। ট্রান্সক্রিপশনের কোন স্ট্যান্ড নন কোডিং বলা হয়? ট্রান্সক্রিপশনের কোন স্ট্যান্ডকে নন কোডিং বলা হয়ে থাকে? টেমপ্লেট স্ট্যান্ড। তারপর ডিএনএ রেপ্লিকেশনের সময় কোন স্ট্যান্ড দেরিতে তৈরি হয়? এটা কিন্তু ল্যাগিং স্ট্যান্ড। কোন ধাপে পিএমআরএনএ পরিণত এমআরএনএতে রূপ নেয়? এটা কিন্তু পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনালের মধ্যে। পরবর্তী কোশ্চেন, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর বেশিক্ষণ নেই।
আজকে পর্ব আমি 100টা দেব, পরবর্তী পর্বে আমি বাকি 100টা দেব, যেহেতু আমার 200টা কোশ্চেন একসাথে দেওয়া যাচ্ছে না, মানে একটু সময় বেশি লাগছে, তার জন্য আমি তাড়াতাড়ি ক্লাসগুলি দিতে যাচ্ছি, যার জন্য বাচ্চারা খুব তাড়াতাড়ি যাতে পড়তে পারে। ঠিক আছে, তোমরা যদিও বাচ্চা না বড় হয়ে গেছো, কিন্তু আমি তো একজন টিচার না, সবাইকে বাচ্চা বাচ্চা বলতে বলতে না বাচ্চা অভ্যস্ত হয়ে গেছি। তো কেউ আবার খারাপ পেও না, অনেকে ফোন করে বলে ম্যাম তুমি ক্লাসের মধ্যে সবসময় বাচ্চা বলে থাকো। আর এটাই মুখ দিয়ে চলে আসে, তো সবসময় বাচ্চা বাচ্চা বলে থাকি তার জন্য। তারপর কোনটি ডিএনএ ও আরএনএ উভয়ের উপাদান? এটা হলো এডিনিন। এখানে এডিনিন আছে, যেটা ডিএনএ এবং আরএনএ উভয়ের উপাদান। তারপর দেখো ট্রান্সক্রিপশন, সব সময় ট্রান্সক্রিপশনের সময়ে কোন অংশ বাদ যায়? ট্রান্সক্রিপশনের সময় কিন্তু ইন্ট্রন বাদ যায়। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ট্রান্সলেশনে ইলংগেশন ফ্যাক্টর প্রয়োজন হয় কোন জায়গায়? পেপটাইড বন্ধনের জন্য। কিন্তু কোনটি আরএনএর সঠিক পূর্ণরূপ? আরএনএর কিন্তু রাইবোনিউক্লিক অ্যাসিড না, রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ হলো ডাইঅক্সি নিউক্লিক অ্যাসিড। পরবর্তী আমরা দেখব কোনটি জেনেটিক মেসেজ বহন করে? এটা কিন্তু এমআরএনএ জেনেটিক মেসেজ বহন করে। কোন এনজাইম ডিএনএর কপি করতে সাহায্য করে? ডিএনএর কপি করতে কোন ডিএনএ সাহায্য করে? এটা কিন্তু পলিমারেজ। পলিমারেজ কিন্তু ডিএনএর কপি করতে সাহায্য করে। কোন ধরনের কোষে ইন্ট্রন থাকে? ইউক্যারিওটিক কোষে কিন্তু ইন্ট্রন থাকে। কোন আরএনএ কোডন বহন করে? এটা কিন্তু এমআরএনএ। কোন এনজাইম আরএনএ প্রাইমার সরিয়ে দেয় ডিএনএ রেপ্লিকেশনে? ডিএনএ রেপ্লিকেশনে কে সরিয়ে দেয় বলো? আরএনএ প্রাইমার। এটা কিন্তু ডিএনএ পলিমারেজ। তারপর রেপ্লিকেশন বাবল কোথা থেকে শুরু হয়? এটা কিন্তু অরিজিন অফ রেপ্লিকেশন থেকে শুরু হয়। তারপর কোন এনজাইম হাইড্রোজেন বন্ড ভেঙে ডাবল হেলিক্স খুলে? দেখো রেপ্লিকেশন বাবল তৈরি হবে, এটা তো স্বাভাবিক কথা, রেপ্লিকেশনের মধ্যেই হবে, তাই না? তারপর ডিএনএর ব্যাকবোন গঠিত। ডিএনএর ব্যাকবোন কী দিয়ে গঠিত? ডিএনএ কিন্তু অবশ্যই সুগার এবং ফসফেট দ্বারা গঠিত হয়। ঠিক আছে, কোনটি সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশনের প্রমাণ দিয়েছে? কে দিয়েছে বলো? ডিএনএ যে সেমি কনজারভেটিভ, এটা কিন্তু দিয়েছে বিজ্ঞানী মেসেলসন তার এক্সপেরিমেন্টে কিন্তু দিয়েছে। তারপরে তাহলে আজকে কিন্তু আমরা 100টা কমপ্লিট করে নিয়েছি, এবং এই 100টা কোশ্চেন এর মধ্যে তোমরা কে কত পেয়েছো সেটা আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কতটা এগোয়েছে। আর পরবর্তী পর্যায়ে কিন্তু আমি বাকি 100টা কোশ্চেন দেবো, মানে 101 নাম্বার থেকে দিয়ে থাকবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলে থাকবো ভালো করে প্রিপারেশন নাও। দেখো এই সুযোগ আর আসবে না এতটা, মানে এবার তো আজকে তো আমি দেখলাম একটা নোটিফিকেশানে যে ফর্ম নাকি অনেক কম ফিল আপ করা হয়েছে, যার জন্য কিন্তু ফর্ম ফিল আপের ডেট মানে বাড়িয়ে দেওয়া হয়েছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি ফর্ম ফিল আপটা করে নাও, আর যারা বিএড করছো তারাও পরীক্ষায় বসতে পারবে, তারাও বসে যাও। ফার্স্ট সেমিস্টার থাকো, সেকেন্ড সেমিস্টার থাকো, ফোর্থ সেমিস্টারে থাকো, যে সেমিস্টারেই থাকো না কেন বসে যাও। বসতে তো কোনো অসুবিধা নেই। তুমি যখন পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হতে হতে ভেরিফিকেশন হতে হতে তোমার বিএড কমপ্লিট হয়ে যাবে, কারণ একটা গভর্নমেন্ট জবের যে প্রসেসিং তা চলতে কিন্তু 2-3 বছর অবশ্যই লেগে যায়। মানে তুমি ভাববে না 2025-এ তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি চাকরি 2025-এ পেয়ে যাবে, এরকম না। 27-28 বেজে যাবে তোমার এই চাকরির অফার আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে তোমার বিএড কমপ্লিট হয়ে যাবে। তো ডোন্ট ওয়ারি, যারা বিএড করছো তারা এই পরীক্ষায় বসে যাও। আর ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে, তোমরা যারা আছো ফর্ম ফিল আপ করে নাও। ঠিক আছে, আমাদের উপরে ভরসা রাখো, আমরা যা বলি সত্যতা যাচাই করে বলি, হ্যাঁ, এরকমভাবেই বলে দেই না। আমরা দেখবে সব নোটিফিকেশান একটু লেটে পাবলিশ করি, কারণ নোটিফিকেশানগুলি যখনই বের হয় আমরা সবগুলি যাচাই করি যে এটা ঠিক কি না, তারপর কিন্তু আমরা নোটিফিকেশান আমাদের যে চ্যানেলে দিয়ে থাকি। আমরা তাড়াহুড়া করি না, কারণ অনেকে কি করে ভিউ বাড়ানোর জন্য কি করে যে ফেক নোটিফিকেশান ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে অনেকটা স্টুডেন্টদের হ্যারাসমেন্ট হয়ে যায়, যার জন্য আমরা কি করি যখনই নোটিফিকেশান বের হয় আমরা এই সত্যতা যাচাই করি যে আসলে এই নোটিফিকেশানটা ঠিক কি না, তারপর কিন্তু আমরা আমাদের চ্যানেলে ছেড়ে দিই।
তো সেই ক্ষেত্রে আমাদের উপরে ভরসা করো, আমরা তোমাদের মানে বিশ্বাসের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করব 100%। আমি তো চেষ্টা করে থাকি, দিন রাত পরিশ্রম করে থাকি। এই পিডিএফগুলি অনেক কষ্ট হয়, সারা রাত বলে রাত বসে ল্যাপটপে টাইপিং করতে হয়। সেই আমার যদি মানে পরিশ্রমটা তোমাদের মনে হয় যে হেল্পফুল, তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। একটা লাইক করলে কিন্তু আমার সেই উৎসাহিত অনেকটা বেড়ে যায়, এবং এইরকম টাস্ক কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তী সময় আরও নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর কোনো কিছু যদি অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে SMS করতে পারো, কিন্তু কেউ ফোন করবে না, সবসময় ফোন তোলা সম্ভব হয় না। বা আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে তোমরা তোমাদের ওপিনিয়ন দিতে পারো। আর আজকের 100টা কোশ্চেনে কতটা তোমার হয়েছে সেটাও কিন্তু তুমি তোমার কমেন্ট বক্সে, আমাদের কমেন্ট বক্সে লিখতে পারো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি, পরবর্তী পর্ব নিয়ে আবার চলে আসবো।